আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা এন্ড ওয়েলকাম টু ফোর ব্রেইন। হ্যালো কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোর ব্রেইনের সাথেই আছেন। আর অ্যাজ ইউজুয়াল আমি জেরিন তাসনিম আছি আপনাদের সাথে। সো আপনাদের পড়াশোনার কি অবস্থা, কেমন যাচ্ছে আপনাদের প্রিপারেশন? পরীক্ষা কিন্তু খুবই কাছে চলে আসছে, আর বেশি দিন বাকি নেই, ঈদের পরেই পরীক্ষা চলে আসবে। তো ঈদ যেহেতু সামনে আছে, আপনাদের পড়াশোনায় একটু ডিস্ট্রাকশন আসতে পারে। তো চেষ্টা করবেন যে শুধুমাত্র ডিস্ট্রাকশন ঈদের দিনটাই যেন হয়, এরপরে যেন বেশি ডিস্ট্রাকশন না হয়। আপনাদের জন্য আমরা একটা সিরিজ চালু করেছি, আপনারা জানেন যে রেড লাইট গ্রিন লাইট সিরিজ, যেখানে আমরা প্রতিটা সাবজেক্টের জন্য গুছানো গাইডলাইন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। অলরেডি আমরা সেখানে অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি আপনাদের জন্য, এবং আজকের ভিডিওটা এরকমই একটা গাইডলাইন ভিডিও, যেটা আমাদের রেড লাইট গ্রিন লাইট সিরিজে আপনাদের জন্য পাবলিশ করা হবে। সো আজকে আমরা আরেকটা সাবজেক্টের ভয় দূর করার চেষ্টা করব, যে শেষ মুহূর্তে এসে কি প্রিপারেশন নিব, কিভাবে পড়বো, এই ভয়টা যেন আমাদের মধ্যে আর না থাকে। তাহলে শেখার এই জার্নিতে আমাদের সাথেই থাকুন, এবং দেরি না করে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শেখার যে বিষয় সেটা হলো বায়োলজি সেকেন্ড পেপার, যেটাকে আমরা জুলজি নামে জানি। প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে না আমি কিছু জগৎ বিখ্যাত প্রশ্ন পাই। আপনারা কেউ কেউ কমেন্ট করেন যে হচ্ছে আপু এই ক্লাসটা দেন, আবার কেউ কেউ খুব অদ্ভুত রকমের কমেন্ট করেন, অদ্ভুত রকমের টেক্সট করেন। যেমন সেরকম একটা জগৎ বিখ্যাত প্রশ্ন হচ্ছে, জুলজি তো অনেক ইজি, সেটা আপনাদের আইডিওলজি বলে, অনেক আপনাদের আইডিওলজির ভাইয়েরা আছে, আপুরা আছে, তারা বলে যে জুলজি অনেক ইজি সাবজেক্ট, তো এইটা না পড়েই কিভাবে এ প্লাস পাওয়া যাবে? তো আপনারা যারা এই প্রশ্নটা করেন তাদের জন্য এইটা হচ্ছে রিয়াকশন, এবং উত্তরটা হলো হ্যাঁ ঠিক আছে, জুলজি অনেক ইজি সাবজেক্ট, এবং এটা আসলে না পড়েই এ প্লাস পাওয়া যায়, এটা আহামরি কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হয় আসলে আপনার স্বপ্নে, ঠিক আছে? এবং স্বপ্ন থেকে বাস্তবতায় বেরিয়ে আসতে হবে, এবং সেখানে এ প্লাস পাওয়ার জন্য আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে আমরা একটু দেখি। তো এমসিকিউ এর টপিক, প্রথমে আমাদের এমসিকিউ এ থাকে হচ্ছে 25 মার্কস, আর সিকিউ এ থাকে হচ্ছে 50 মার্কস। এটাই তো না? তাহলে আমরা প্রথমে এমসিকিউ টপিক নিয়ে কথা বলি। এমসিকিউ এর প্রতিটা অধ্যায়ের জন্যই আপনাদের সেম স্টেপ ফলো করে পড়াশোনা করতে হবে, প্রতিটা অধ্যায়ের জন্য। তো প্রথমে আমাদের আছে যে সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার মূল বই থেকে ভালোভাবে পড়া। তো সিলেবাস কথাটা এখানে মেনশন করার কারণ হলো যে শুধুমাত্র এইচএসসি 25 ব্যাচের জন্য এই ভিডিওটা না, এইচএসসি 26 ব্যাচও চাইলে এই ভিডিওটা দেখতে পারে তাদের ইয়ার ফাইনালের জন্য অথবা অন্য কোনো পরীক্ষার জন্য। তো আপনাদের সিলেবাসে যে পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে যে অধ্যায়গুলো থাকবে সেগুলো মূল বই থেকে ভালোভাবে পড়বেন। এবং মূল বই বলতে আমরা আজমল স্যারের বইকেই বুঝাই। অনেকে আবার এটাও প্রশ্ন করে যে হচ্ছে মূল বই বলতে আবার কোন বই? ঠিক আছে, এরপরে আপনার মূল বই পড়া যখন শেষ, এইচএসসি পরীক্ষার জন্য আপনার বেস্ট ফ্রেন্ড বর্তমানে টেস্ট পেপার। তো আপনার টেস্ট পেপার বেস্ট ফ্রেন্ডের কাছে আপনারা যাবেন মূল বই পড়ার পরে, এবং টেস্ট পেপার থেকে বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন সলভ করবেন। এখন আরো একটা প্রশ্ন আসে যে আপু কত বছরের প্রশ্ন সলভ করব? যত বছর পর্যন্ত ম্যানেজ করতে পারবেন তত বছরের প্রশ্ন সলভ করবেন, কিন্তু সেটা 3-4 বছর যেন না হয়, অন্তত 10 বছরের প্রশ্ন সলভ করবেন, তাহলে দেখবেন প্রিপারেশনটা অনেক ভালো হচ্ছে। এরপরে বোর্ড প্রশ্ন সলভ করা যখন হয়ে যাবে, এরপরে আপনারা কলেজের প্রশ্ন সলভ করবেন। এই যে আপনাদের বেস্ট ফ্রেন্ড টেস্ট পেপার, টেস্ট পেপারে অনেকগুলো কলেজের টেস্ট প্রশ্ন দেয়া থাকে, তো সেখান থেকে আপনি কলেজের প্রশ্নগুলো সলভ করবেন, এবং এইগুলো ফলো করলে আপনার একটা বেটার প্রিপারেশন হবে এমসিকিউ এর জন্য। এখন বেস্ট কি করলে হবে? বেস্টটা হবে যদি আপনি সময় পান তাহলে অবশ্যই প্র্যাকটিস বুক এবং অনুশীলনের প্রশ্ন সলভ করবেন। এখন সময় পেলে কেন বললাম, কেননা আপনাদের সময় কিন্তু সংকীর্ণ এবং রীতিমতো এটা কমে আসতেছে। তো যদি আপনি শেষ মুহূর্তের প্রিপারেশনে যদি সময় পান, তাহলে প্র্যাকটিস বুক এবং অনুশীলনের প্রশ্ন সলভ করলে আপনার প্রিপারেশনটা বেস্ট হবে। কিন্তু যদি সময় না পান তাহলে এই দুইটা মাস্ট, এগুলো বাদ দেওয়া যাবে না। এই ছিল আমাদের এমসিকিউ রিলেটেড কথাবার্তা। এবার আমরা আমাদের 50 মার্কসের যে খেলাটা আছে সেখানে আমরা প্রবেশ করি। তো আমাদের সিকিউ এর টপিক, এবং এখানে আমাদের থাকে 50 মার্কস। আপনি যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন তো 50-এ আপনি ইজিলি 45 পেতে পারেন। ঠিক আছে, একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এখানে বিভিন্ন রকমের টপিক আছে, আমরা প্রতিটা টপিক ধরে ধরে সেখান থেকে কি প্রশ্ন আসে বা আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রথম টপিক প্রাণী বৈচিত্র্য ও প্রাণীর শ্রেণীবিন্যাস। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে প্রতিসাম্যতা। আপনাকে বলতে পারে প্রতিসাম্যতার টপিকটা বিশ্লেষণ করতে। সেখান থেকে আপনাকে গোলীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য এইগুলো কি এবং এগুলোর উদাহরণ ব্যাখ্যা করতে হবে। এটা ছিল প্রতিসাম্যতা বিশ্লেষণ। এরপরে শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি। শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়া শুরু করার কয়েক পেজ পরেই মনে হয় একটা ছক আছে, সেই ছকে 16 থেকে 17টা ভিত্তি দেয়া আছে একটা ছকে। যেমন প্রতিসাম্যতা, সিলোম, তারপরে আপনার দেহের আকৃতি প্রকৃতি, এইসবের উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রাণীকে বিভিন্ন রকমের শ্রেণীতে বিভক্ত করা হয়। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং এখান থেকে একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দেই, সেটা হলো সিলোম শ্রেণীবিন্যাসের ভিত্তি কিন্তু সিলেন্টেরন ভিত্তি না।
মানে আপনারা কনফিউজ হয়ে যান অনেকেই। তো এই কনফিউশনটা থেকে দূরে থাকতে হবে যে সিলোম শ্রেণীবিন্যাসের ভিত্তি, কিন্তু সিলেন্টেরন শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে পড়ে না। ওকে, এরপরে আপনাদের আসে হচ্ছে সিলোমের বিশ্লেষণ। সিলোম হচ্ছে ইউসিলোমেট, তারপরে অ্যাসিলোমেট, তারপরে সিউডোসিলোমেট, এরপরে আরো কিছু ইউসিলোমেটের কিছু মানে শাখা প্রশাখা থাকে। তো এইগুলা আর কি বিশ্লেষণ করতে জানতে হবে, এইটাও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এরপর শ্রেণীবিন্যাসে নটোকর্ডের ভূমিকা। তো নটোকর্ড থাকলে শ্রেণীবিন্যাসটা কিরকম হয়, নটোকর্ড না থাকলে শ্রেণীবিন্যাসটা কিরকম হয়, আবার নটোকর্ড থাকার পরে তাদেরকে যে বিভিন্ন রকমের সাব ফাইলাম সাব ক্লাসে বিভক্ত করা হয়, সেই জিনিসগুলা ডিসক্রাইব করতে জানতে হবে। এরপরে আমাদের যে পরের টপিক সেটা হচ্ছে মেজর ফাইলামস। মেজর ফাইলামস হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। তো প্রধান যে 8টা 9টা পর্ব আছে, সেই পর্বগুলো আপনাদেরকে জানতে হবে। তো এখান থেকে নির্দিষ্ট কিছু প্রাণী দেওয়া থাকতে পারে এবং সেই প্রাণীগুলোর ক্ষেত্রে আপনাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে হতে পারে এবং উদাহরণ লিখতে হতে পারে। এরপরে একাধিক পর্বের তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা মানে আমি এর আগের ভিডিওতেও বলেছি, তুলনামূলক আলোচনা মানে হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই। পার্থক্য হলে শুধুমাত্র পার্থক্য যাবে, কিন্তু তুলনামূলক আলোচনা বললে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটাই দেখাতে হবে। তো এখান থেকে আসতে পারে, ধরেন আপনাকে বলা হলো যে আর্থ্রোপোডা আর অ্যানেলিডার মধ্যে তুলনামূলক আলোচনা করো, অথবা একাইনোডার্মাটা বা মলাস্কার মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো এগুলোর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাতে হবে। এবং আরেকটা জিনিস বলি, যে আপনাদেরকে যখন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলবে, আপনারা না একটা নির্দিষ্ট রুলস ফলো করবেন। রুলসটা এরকম, যখন আপনি ধরেন আর্থ্রোপোডাতে আসবেন, এটা করলে আপনাদের সময় সেভ হবে। তো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখতে গিয়ে আপনি প্রথমে লিখবেন যে দেহটা কিরকম, লিখবেন দেহের গঠন, এটা লিখে ক্লোন দিয়ে এরপরে এক শব্দে বা 2-3টা শব্দে লিখবেন। এটা করলে টাইম অনেকটা সেভ হবে এবং খাতাটা সুন্দর লাগবে, টিচার অ্যাট্রাক্টেড হয়ে আপনাকে একটু বেশি মার্কস দিবে। তো চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ফলো করার। এরপরে এক্স প্রাণীটি মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে মাছ নয়, এটা বিশ্লেষণ করতে পারে। হতে পারে যে আপনাকে তারা মাছের ছবি দেওয়া আছে এবং বলছে যে তারা মাছ মাছ নামে পরিচিত হইলেও সেটা মাছ না। আবার হতে পারে চিংড়ি, চিংড়ি কিন্তু আমরা মাছ নামে জানলেও সেটা মাছ না, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সেরকম সিলভার ফিশও থাকতে পারে। তো যখন যেটা থাকবে আপনি সেই পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করবেন এবং মাছের সাথে ডিফারেন্সটা দেখায় বলবেন যে হচ্ছে এটা মাছ নামে জানলেও মাছ না। এবার কে বেশি উন্নত, আপনার পর্বগুলা ক্রমান্বয়ে জানতে হবে এবং একের পর এক পর্ব যখন আসবে, আপনি যখন উপর থেকে নিচের দিকে যাইতে থাকবেন, তখন দেখবেন যে বৈশিষ্ট্য উন্নত হচ্ছে। যেমন প্রথম 3টা হচ্ছে সিলমবিহীন, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আবার সিলম পাই। তারপর প্রথমে হয়তোবা শ্বসনতন্ত্র বা শ্বসনাঙ্গ থাকে না, রেচনাঙ্গ থাকে না, কিন্তু পরবর্তী পর্বে গিয়ে আমরা রেচনাঙ্গ পাই। এবং নটোকর্ড থাকে একটা উন্নত বৈশিষ্ট্য, আমরা প্রথম 8টা পর্বে কিন্তু নটোকর্ড পাই না, কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা নটোকর্ড পাই। তো এই যে কম্পারিজন, যে কে উন্নত, কার বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, সেটা এক্সপ্লেইন করতে পারতে হবে। এবং মাছ যে চিংড়ির থেকে বেশি ইম্পর্টেন্ট, বেশি উন্নত, সেটা জানতে হবে। যে আপনার মাছের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু চিংড়ির নাই। মাছ একটা মেরুদণ্ডী প্রাণী, মাছের ফুলকা আছে, মাছের শ্বসনতন্ত্র আছে, মাছের রেচনাঙ্গ আছে, এবং সেই রেচনাঙ্গ চিংড়ির থেকে বেশি উন্নত। এইসব যখন আপনি পুরোটা ডিসক্রাইব করতে পারবেন, তখন আপনাকে এখানে ফুল মার্কস পাওয়া থেকে আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না। ওকে, এরপরে আপনাদের পরবর্তী টপিক করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। এখন প্রথমে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলছি, পর্বগুলো, মেজর পর্বগুলো, ওখানে 8টা পর্ব গেছে এবং আমাদের 9 নম্বর পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, কারণ আমরা সবাই ম্যাক্সিমাম এই জিনিসটারই অন্তর্ভুক্ত। তো এই যে পর্ব থেকে সাবফাইলাম অফ করডাটা, এগুলোর বৈশিষ্ট্য। সাবফাইলাম অফ করডাটা বলতে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এগুলোর বৈশিষ্ট্য এবং তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা বলতে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য, অথবা ভার্টিব্রাটার সাথে এদের যে সাদৃশ্য বৈসাদৃশ্য সব দেখাতে হবে। তারপর ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর 7টি শ্রেণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ ও তুলনা। তো ন্যাথোস্টোমাটাতে কি আছে, আছে হচ্ছে অ্যাক্টিনা, প্রেজিকন্ডিথিক্স, অস্ট্রিকথিক্স, তারপরে ম্যামালিয়া, এপস, তারপরে রেপ্টিলিয়া, এইসব আছে। তো এইসব থেকে আপনাদের প্রত্যেকটা শ্রেণীর বৈশিষ্ট্য জানতে হবে এবং উদাহরণ জানতে হবে 2টা করে। ক্ষেত্র বিশেষে বৈজ্ঞানিক নাম জানতে হবে এবং সেগুলো তুলনা করতে পারতে হবে। তারপরে উন্নত হবার ক্রম, এই যে একটু আগে বলে আসলাম যে উপর থেকে নিচের দিকে গেলে আপনার বাড়তেই থাকে বাড়তেই থাকে। উপর থেকে নিচে বলতে আমি মেইনলি বুঝাইতে চাইছি যে শুরু থেকে শেষের দিকে যাইতে হলে, যেমন পরিফেরার উন্নত, পরিফেরা যতটুকু উন্নত তার থেকে কিন্তু অনেক বেশি উন্নত হচ্ছে আর্থ্রোপোডা। সেম অ্যাজ দ্যাট, যে আপনার মাছের কনজেক্টিস, অস্ট্রিকথিস, এগুলো যতটা উন্নত তার থেকে বেশি উন্নত কিন্তু পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী। তো এইটা ডেসক্রাইব করতে জানতে হবে। তারপরে সুপার ক্লাস, সাইক্লোস্টোমাটা এবং এর শ্রেণী, বৈশিষ্ট্য, তুলনা, এসব জানতে হবে। এরপর ইউরোকর্ডাটার ক্লাস, বৈশিষ্ট্য এবং কম্পারিজন, এটা জানতে হবে। তারপর প্রাণীকুলে সর্বাধিক উন্নত হইল ম্যামালিয়া। তো সর্বাধিক উন্নত ম্যামালিয়া, কারণ ম্যামালিয়া আমরা হচ্ছে স্তন্যপায়ী জীব আমরা সবাই, এবং স্তন্যপায়ী জীব হচ্ছে একদম সবচেয়ে বেশি উন্নত। এটার রেচনাঙ্গ, তারপরে আপনার চলাফেরার ধরন, তারপরে আপনার শ্বসন অঙ্গ, সবকিছুই একদম পারফেক্টলি আল্লাহ তাআলা দিছেন। সুতরাং প্রাণীকুলের সবচেয়ে উন্নত হইল ম্যামালিয়া, এটা ডেসক্রাইব করতে জানতে হবে। এবং লাস্টে আমি লিখে রাখছি যে সবার অ্যাটলিস্ট 2টা করে প্রাণীর বৈজ্ঞানিক নাম। তো 2টা করে প্রাণীর বৈজ্ঞানিক নাম জানলে আপনার যদি সৃজনশীলে আসে যে অমুক 3টা পর্ব, এই 3টা পর্বের 2টা করে প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখো, অথবা যদি কোনো এমসিকিউ চলে আসে এবং কপাল ভালো থাকলে কমনও পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতি থেকে আমাদের 3টা পার্ট আছে, একটা হচ্ছে হাইড্রা, একটা হচ্ছে ঘাসফড়িং, একটা হচ্ছে রুই মাছ।
তো আমরা প্রথমে হাইড্রা দেখবো। হাইড্রাতে যেটা হয় সেটা হচ্ছে প্রথম টপিক হাইড্রার গঠন। হাইড্রার গঠন থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে, যেমন হাইড্রার শনাক্তকারী বৈশিষ্ট্য, এইটা মেইনলি আপনার আসে প্র্যাকটিক্যালে, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু এটা খুব কম গুরুত্বপূর্ণ। সিলেন্টরনের তাৎপর্য বিশ্লেষণ, এটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেন্টেরন হাইড্রার দিকে কি কি কাজ করে, কি কি জন্য লাগে, কোথায় থাকে, এই তাৎপর্য বিশ্লেষণ করতে জানতে হবে। নেমাটোসাইট বা নিডোসাইট কোষের চিহ্নিত চিত্র অঙ্কন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং খোলা বা বন্ধ, একটা হচ্ছে সূত্রক ছোড়া হলে কিরকম দেখতে হয়, সূত্রক ছোড়া না হলে কিরকম দেখতে হয়, এই দুইটা চিত্রই এঁকে দিতে হবে যদি চিহ্নিত চিত্র চায়। এরপরে নিডোসাইট কোষের গঠন বর্ণনা। নিডোসাইট কোষের গঠন বর্ণনা করতে গিয়েও আপনারা অবশ্যই চিহ্নিত চিত্র দিবেন এবং সেখানে বন্ধ চিত্রটা দিলেই হবে। এরপরে নিডোসাইটের কাজ, নিডোসাইট যে আত্মরক্ষা, চলন, খাদ্য গ্রহণ এইসব কাজ করে, এই কাজগুলোকে ডেসক্রাইব করে লিখতে হবে। তারপরে পেশি আবরণী কোষের গঠন বর্ণনা। হাইড্রার দেহে এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে এবং গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। পেশি আবরণী কোষ মেইনলি আপনাদের এপিডার্মিসে থাকে এবং পেশি আবরণী কোষটাই গ্যাস্ট্রোডার্মিসে আপনার পুষ্টি কোষ হিসেবে থাকে। তো এই এপিডার্মিসের পেশি আবরণী কোষটাকে গঠন, এটার গঠন যেটা সেটা ডিসক্রাইব করতে পারতে হবে এবং চিত্র দেওয়ার চেষ্টা করবেন। তারপর নেমাটোসিস্টের প্রকারভেদ। 23 ধরনের নেমাটোসিস্ট নিডারিয়া পর্বে পাওয়া গেলেও হাইড্রায় পাওয়া যায় 4 ধরনের। এই 4 ধরনের সুন্দরভাবে ডিসক্রাইব করবেন, কোনটা সূত্র খোলা থাকে, বন্ধ থাকে, কোনটার ব্যাট শ্যাফট কিরকম, এইসব। এরপর ইন্টারস্টেশিয়াল কোষ পুনরুৎপত্তি ও প্রজননের ভূমিকা রাখে। ইন্টারস্টেশিয়াল কোষ কিন্তু একটা টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ, যে এইটার জন্য কিন্তু হাইড্রা কখনো স্বাভাবিকভাবে মরে যায় না। তো এইটা এবং প্রজননে এটা ভূমিকা রাখে। এই যে ইন্টারস্টেশিয়াল কোষ থেকেই কিন্তু আপনার মুকুলোদ্গমের প্রক্রিয়াটা হয়ে থাকে। তো এইগুলা ডিসক্রাইব করতে পারতে হবে। এরপরে নেমাটোসিস্ট সূত্র নিক্ষেপের কৌশল, যে কোন সিচুয়েশনে গিয়ে হাইড্রা সূত্র নিক্ষেপ করে, পলিগ্লুটাথিয়ন এসব ইয়া হইতে হয়, তারপরে হচ্ছে আপনার হাইড্রোস্ট্যাটিক চাপ বাড়তে হয়, এইসব কিছু ডিসক্রাইব করতে হবে এবং এটার সাথে চিত্র আঁকার চেষ্টা করবেন। তারপর বহিঃস্তর এবং অন্তঃস্তরের কোষের বর্ণনা। বহিঃস্তর অন্তঃস্তরের প্রতিটি কোষ বর্ণনা করতে হতে পারে, বা বলতে পারে যে অন্তঃস্তরে বহিঃস্তরের যে কোষগুলো অনুপস্থিত, অর্থাৎ জনন কোষ এবং নিডোসাইট, সেই কোষগুলোর বর্ণনা করো। তো প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক আপনাদেরকে বুঝতে হবে এবং 7টা কোষই আপনার মনে রাখবেন। এখান থেকে আসলে 5টা দিবেন, এখান থেকে আসলে 7টাই দিবেন। এরপরে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে এবং সেই পার্থক্যগুলো আপনাদেরকে ক্লারিফাই করতে হবে, ঠিক আছে। এরপরের টপিক হলো হাইড্রার চলন। হাইড্রার চলন বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। তো প্রতিটা চলন সচিত্র ব্যাখ্যা, এটা অনেক বড় একটা প্রশ্ন হতে পারে, ঘ নাম্বারে আসতে পারে এবং এটা আসতে পারে। এইটা যদি আসে তাহলে প্রতিটা চলন টুকটাক করে ব্যাখ্যা অ্যাড করে দিবেন 3-4 লাইন করে এবং ইম্পর্টেন্ট চলনগুলার চিত্র দিবেন। এরপরে দ্রুত চলন বা সমারসল্টিং, এইটা বেশ গুরুত্বপূর্ণ, এটাকে 5 স্টার বলা যায়, এটা আসতে পারে। এরপরে লুপিং, লুপিং ও 5 স্টার, এটাও আসতে পারে এবং এগুলোর সাথে ডেসক্রাইবের সাথে চিত্র মাস্ট। এবং লুপিং ভার্সেস সমারসল্টিং, এটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও 5 স্টার। এরপর চলনে কোষীয় অঙ্গাণুগুলোর ভূমিকা। আপনার হাইড্রা চলার ক্ষেত্রে আপনার কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, পাদচাকতি কি করে, কোষিকার কাজ কি, তারপর আপনার দেহকাণ্ড কিভাবে চলনে হেল্প করে, এই জিনিসগুলো ডিসক্রাইব করতে হবে। এরপরে টপিক হলো হাইড্রার জনন। হাইড্রার জনন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মুকুলোদ্গম এবং মুকুলোদ্গমের পাশাপাশি আপনার বিভাজনটাও আসতে পারে। বিভাজন একা আসবে না, যদি প্রজন্ম সৃষ্টির প্রক্রিয়া আসে তাহলে আপনাকে বিভাজন এবং মুকুলোদ্গম দুটাই ডিসক্রাইব করতে হবে। কিন্তু যদি শুধুমাত্র মুকুলোদ্গম চায় তাহলে মুকুলোদ্গম ডিসক্রাইব করতে হবে এবং চিত্রগুলো এঁকে দিতে হবে প্রতিটা ধাপের। এরপর হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। স্বাভাবিক মৃত্যু নেই কেননা আপনার হাইড্রাতে ইন্টারস্টেশিয়াল কোষ থাকে। ইন্টারস্টেশিয়াল কোষ হাইড্রাকে কখনো মরে যাইতে দেয় না। তো বিভাজন প্রক্রিয়াটাই সুন্দরভাবে ডিসক্রাইব করে চিত্র এঁকে দিলেই এনাফ। এরপরে ভ্রূণীয় পরিস্ফুটন প্রক্রিয়া, অর্থাৎ গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা, মরুলা, হাইড্রুলা, এই সব কিছু সুন্দরভাবে কয়েকটা করে লাইন লিখবেন এবং একটা করে চিত্র এঁকে দিবেন। তো প্রতিটা ধাপ এভাবে চিত্র এঁকে দিলে হাইড্রার জন্য শেষ। এরপরে অন্যান্য কিছু টপিক আছে, যেমন মিথজীবিতা। তো জু কোলেরা আর হচ্ছে হাইড্রার মধ্যে মিথজীবিতা দেখা যায়। তো এইটা আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে যে শৈবাল কিভাবে উপকৃত হইলো, হাইড্রা কিভাবে উপকৃত হইলো। এবং শ্রম বন্টন, হাইড্রার শ্রম বন্টন, কোষীয় শ্রম বন্টন, অঙ্গ সংস্থান যে হয়, মানে হাইড্রার অঙ্গগুলা কে কোনটা কাজে নিয়োজিত এবং হাইড্রার কোষগুলা কে কোনটা কাজে নিয়োজিত। তো এখানে কোষীয় এবং অঙ্গ সংস্থানীয় দুটাই আসতে পারে অথবা শুধু একটা করেও আসতে পারে। তো যেভাবে আসবে সেভাবে উত্তর করতে হবে। এরপরে হচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং থেকে প্রথম টপিক হলো বাহ্যিক অঙ্গসংস্থান। এখানে গুরুত্বপূর্ণ হলো খাদ্য গ্রহণ উপাঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন আর বাহ্যিক গঠন বিশ্লেষণ, এটা কেমন কিরকম এইসব আসতে পারে। উদরীয় পার্ট কয়টা, মাথা, হেড, তারপর ওমাটিরিয়া, এগুলো আছে, এগুলো ডিসক্রাইব করতে হবে। আর এটাতে তো চিত্র এঁকে দিলেই, জাস্ট চিত্র এঁকে নাম লিখে দিলেই ফুল মার্কস। এরপরের টপিক হলো রক্ত সংবহন তন্ত্র। তো মুক্ত রক্ত সংবহন তন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এই দুটার পার্থক্য দেখাতে হবে, বা রক্ত সংবহন তন্ত্রের যে প্রক্রিয়াটা কিভাবে হয় এবং কণিকা কেমন আছে, উপাদান কি কি আছে, এগুলো বর্ণনা করতে জানতে হবে। এটা অতটাও গুরুত্বপূর্ণ না। এরপরের টপিক হলো শ্বসনতন্ত্র। তো ট্রাকিয়াল তন্ত্রের গঠন, এটা বেশ গুরুত্বপূর্ণ, এটা চিত্র সহ ডিসক্রাইব করতে হবে। তারপর মানুষের শ্বসনতন্ত্র ও ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের মধ্যে যে পার্থক্য আছে সেটা ডিসক্রাইব করতে জানতে হবে। এটা বেশ বেশি গুরুত্বপূর্ণ না। তারপর ট্রাকিয়া, ট্রাকিওল, এয়ার স্যাক এসবের গঠন বর্ণনা করতে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ। তারপর শ্বসনের গতিপথের রেখাচিত্র, এই রেখাচিত্রটা জানতে হবে যে কোথা থেকে কোন গ্যাস কোথায় যাচ্ছে এবং এই যে রেখাচিত্র দ্বারাই কিন্তু এই যে শ্বসন প্রক্রিয়াটা বিশ্লেষণ করতে হয়, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র ঘাসফড়িংয়ে দেখা যায় যেখানে অক্সিজেন পরিবহনের প্রয়োজনীয় পড়ে না, ঠিক আছে।
আছে, এইটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে টপিক হলো রেচনতন্ত্র। তো রেচনতন্ত্রের প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হতে পারে বা মালপিজিয়ান নালিকার অবস্থান ও গঠন বর্ণনা করতে হতে পারে, এইটা বেশি গুরুত্বপূর্ণ কম্পারেটিভলি এটার থেকে। ঠিক আছে, এরপরের টপিক সংবেদী অঙ্গ, মানে হচ্ছে ওই যে দর্শন অঙ্গ। তো ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র, এটা বেশ গুরুত্বপূর্ণ। মোজাইক ভার্সেস সুপারপজিশন প্রতিবিম্ব, এটাও গুরুত্বপূর্ণ। আবার ওমাটিডিয়ামের গঠন এবং এর বিভিন্ন অংশের গঠন ও কাজ, এইগুলা আসতে পারে, এটাও আসতে পারে। এরপরে প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর। আমরা জানি যে হচ্ছে ঘাসফড়িং এ অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, তো এই অসম্পূর্ণ রূপান্তর ব্যাখ্যা করতে হবে। তারপর হরমোনের একটা ছক আছে যে কোন হরমোন কি কাজ করে, কোন হরমোন কোথা থেকে খরিত হয়, এই ছকটা বেশ গুরুত্বপূর্ণ। তারপর হরমোনের কার্যকারিতা ব্যাহত হওয়ার ফলে কি হয়, একটা দশায় এসে হয়তো বা থেমে যাবে, আর বৃদ্ধি হবে না, এইগুলো একটু এক্সপ্লেইন করতে হবে। মেইনলি হরমোন, কোন হরমোনের কি কাজ এবং হরমোনগুলো যদি ঠিকভাবে খরিত না হয় তাহলে ঘাসফড়িং এর কি কি চেঞ্জেস আসতে পারে। এরপর অসম্পূর্ণ রূপান্তর আর সম্পূর্ণ রূপান্তরের পার্থক্য জানতে হবে। এরপরে আমাদের টপিক হলো রুই মাছ। রুই মাছ থেকে রুই মাছের বাহ্যিক গঠন, এটা মাকু আকৃতির, এর আইস কিরকম, এর মধ্যে কি কি ছিদ্র আছে, এর দেহ গঠন কিরকম, এইসব কিছু জানতে হবে। এইটা হচ্ছে দৈহিক গঠন। আর আইসের সচিত্র গঠন বর্ণনা, এটা বেশ গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। এরপরে রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা জানতে হবে এবং লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটা অঙ্কন করতে জানতে হবে। তো হৃৎপিণ্ডের গঠন চাইলেও এই চিহ্নিত চিত্রটা অবশ্যই দিতে হবে। এরপরে সংবহন প্রক্রিয়া, কিভাবে রক্ত সংবহন হয়, কোথা থেকে কোথায় যায়, কখন সাইনাস ভেনাসে যায়, কোথায়, কখন এট্রিয়ামে যাচ্ছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভেন্ট্রিকলে প্রবেশ করতেছে, এইটা। এরপরে ধমনীতন্ত্র। ধমনীতন্ত্র থেকে কিভাবে রক্ত পরিবহন হচ্ছে সেটা এবং এই চিহ্নিত চিত্রটা অবশ্যই। এরপর ঘাসফড়িং এবং রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র, তার মধ্যে কি তফাৎ আছে সেটা। এরপরে রুই মাছের হার্ট আর মানুষের হার্টের মধ্যে কি তফাৎ, রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয়। এবার অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মধ্যে পার্থক্য, এটাও এই ধমনীতন্ত্রের প্রশ্ন, তবুও এটা আলাদা করে রাখছি কারণ এটা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে শ্বসনতন্ত্র। ঘাসফড়িং এর শ্বসন আর রুই মাছের শ্বসন। শ্বসন বলতে শ্বসন প্রক্রিয়ার মধ্যে কি ডিফারেন্স আছে সেই শ্বসন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। এরপরে ঘাসফড়িং এর শ্বসন প্রক্রিয়া এইটা আছে। এরপরে পটকার গঠন ব্যাখ্যা, পটকা কিরকম, পটকা কি কাজে আসে এবং ওই চিত্রটা দিতে হবে। এবার জলজ শ্বসন, রুই মাছের যে শ্বসন সেটা কিন্তু জলজ শ্বসন এবং জলজ শ্বসনটা কিভাবে সম্পাদিত হয় সেই শ্বসনটা ব্যাখ্যা। এবার বায়ুথলির কাজ, বায়ুথলি কি কি কাজ করে, প্লবতা, শব্দ শোনা, ভেসে থাকা, এইসবে কাজ করে। এবং ফুলকার গঠন, ফুলকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে এবং চিত্র মাস্ট। এরপরে হচ্ছে প্রজনন ও জীবন বৃত্তান্ত। সংরক্ষণ করার কারণে ও সংরক্ষণ করার যে পদক্ষেপগুলো নিতে হবে। হালদা নদী সংরক্ষণ, এটা আসার চান্স নাই বললেই চলে, কিন্তু যদি খুবই খারাপ প্রশ্ন করে তাহলে এগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এর পরের অধ্যায় হলো পরিপাক ও শোষণ। তো প্রথম টপিক হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে লালার গঠন, উৎস এবং কাজ, অর্থাৎ লালা কি কি নিয়ে গঠিত, কতটুকু পানি, কতটুকু ক্ষরণ হয়, কতটুকু অ্যাসিডিক, কতটুকু ক্ষারীয়, এইসব। আর উৎস অর্থাৎ আপনার লালা গ্রন্থির যে 3 জোড়া আছে সেগুলো, আর লালার কাজ কি এটা। এরপরে হচ্ছে যকৃৎ। যকৃতের সচিত্র গঠন বর্ণনা, যকৃৎ কিরকম চিত্র এঁকে দিবেন, ডান খণ্ডটা কিরকম, বাম খণ্ডটা কিরকম, কোন ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, তারপরে লোবিওল কয়টা, তারপর কাফার কোষ কিরকম, এইসব ডিসক্রাইব করতে হবে। এরপরে শর্করা বিপাকে যকৃতের ভূমিকা। শর্করা বিপাকটা আলাদা করে বলার কারণ হচ্ছে শর্করা বিপাক থেকে প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আসে। তারপরে যকৃতের বিপাকীয় সঞ্চয়ী ভূমিকা, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপর পিত্তথলির কাজ, পিত্তথলির কাজটা মোটামুটি গুরুত্বপূর্ণ। পিত্ত লবণ ও পিত্তরসের ভূমিকা, এটাও আসতে পারে। তারপরে সক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহনও আসতে পারে। এরপরে অগ্নাশয়, পরিপাকে অগ্নাশয়ের যে ভূমিকা, কোন এনজাইম কিভাবে ক্ষরণ হচ্ছে কিভাবে না হচ্ছে এইটা। তারপর নিঃসৃত হরমোনের কাজ এবং হরমোনগুলা, যে গ্লুকাগন কি করে, তারপর সোমাটোস্ট্যাটিন কি করে, তারপরে ইনসুলিন কি করে, তারপর গঠন বর্ণনা ও বৈশিষ্ট্য আলোচনা। অগ্নাশয়ের যে একটা মিশ্র গ্রন্থি, সেটার গঠনটা কিরকম, এটার বৈশিষ্ট্যগুলা কিরকম, কোন নালী কোথায় গিয়ে মিলিত হচ্ছে, এইসব কিছু। তারপরে শর্করা সঞ্চয়ে অগ্নাশয়ের একটা ভূমিকা আছে এবং অগ্নাশয়ের বিপাকীয় ভূমিকা আছে। এই দুটা কম গুরুত্বপূর্ণ কিন্তু উপরের 3টা বেশি গুরুত্বপূর্ণ। এবার গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের ভূমিকা, অর্থাৎ ইনসুলিনের যে ভূমিকাটা সেই ভূমিকাটা ডিসক্রাইব করতে হবে। এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে 4টা কোষ থাকে সেই 4টা কোষের কাজ এবং কোষগুলোর নাম পারফেক্টলি জানতে হবে। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, এটা আসবেই বলা যায় কোনো না কোনো বোর্ডে। এবং গ্যাস্ট্রিক জুসে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ, এই কাজটাও বর্ণনা করতে জানতে হবে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপরের টপিক হলো খাদ্য পরিপাক প্রণালী, অর্থাৎ কোন প্রক্রিয়া খাদ্য পরিপাক হয়। তো ক্ষুদ্রান্তে পরিপাক অর্থাৎ চূড়ান্ত পরিপাক, ক্ষুদ্রান্তে কিন্তু সবার পরিপাক হয়, সব পরিপাক হয়। তো এইটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে পরিপাকে অগ্নাশয় ও পিত্তথলি পরস্পর নির্ভরশীল, এই পরস্পর নির্ভরশীলতাটা দেখাতে হবে যে ওরা কিভাবে পরস্পর নির্ভরশীল, কোন নালীর ফলে কোন নালী সৃষ্টি হচ্ছে, কোথা থেকে কোথায় মিলিত হওয়ার ফলে পারফেক্টলি কাজ করতে পারতেছে এটা। এবার শর্করা পরিপাক, যদি ইন্ডিভিজুয়ালি শর্করা পরিপাক করতে বলে তাহলে কিন্তু লালা গ্রন্থি আর হচ্ছে ক্ষুদ্রান্ত, কারণ পাকস্থলীতে শর্করা পরিপাকের এনজাইম নাই। তারপর পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটা অনুধাবনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপর পাকস্থলীতে পরিপাক, পাকস্থলীতে পরিপাক বলতে এখানে শুধু আমিষের পরিপাকই হয় এবং স্নেহ জাতীয় পদার্থের আবৃত খুবই কম, ওটা না লিখলেও সমস্যা নাই। প্রোটিন পরিপাক, প্রোটিন পরিপাক যদি বলে তাহলে হচ্ছে আপনার প্রথমে আপনাকে পাকস্থলী দেখাতে হবে, তারপরে অগ্নাশয় দেখাতে হবে, তারপর আন্তরিক পরিপাক দেখাতে হবে। স্নেহ পরিপাকের ক্ষেত্রেও সেম। সো ইন্ডিভিজুয়ালি আসলে আপনাকে সবগুলো ডিসক্রাইব করতে হবে, আর ক্ষুদ্রান্তে আসলে তো চূড়ান্ত পরিপাকটা দেখা দিলেই শেষ, আন্তরিক রসের যে এনজাইম গুলো সেগুলো দিয়ে। এরপরে খাদ্যবস্তুর
শোষণ, খাদ্যবস্তু শোষণে বৃহদন্ত্রের গুরুত্বটা আসতে পারে এবং স্নেহ শোষণে রক্ত ও লসিকার ভূমিকা, যে মাইক্রোভিলাস কাইল সৃষ্টি করে, কাইম সৃষ্টি করে, এইসব কিছু। আর ক্ষুদ্রান্তের একটা ব্যাপক ভূমিকা আছে, সেই ভূমিকাটাও ডিসক্রাইব করতে জানতে হবে। ওকে, এরপরের টপিক হলো পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। তো শারীরবৃত্তীয় কাজে হরমোনের ভূমিকাটা জানতে হবে এবং পাকস্থলীর কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপরে নির্ভরশীল, এটা বেশি গুরুত্বপূর্ণ না। স্থূলতার কারণ, স্থূলতার প্রতিকার, ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ, এটা আসতে পারে। কারণটা বেশি গুরুত্বপূর্ণ, জিনগত কারণ, বংশগত কারণ, এইসব কিছু যা আছে, ঠিক আছে। ওকে, আপনাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হলো যে আমরা আপনাদের জন্য কিছু নিউ সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। সিরিজটা একটু ডিসক্রাইব করে দিই, যে আপনাদের অ্যাডমিশনের জন্য মূল রাইটার অর্থাৎ হাসান স্যার, আজমল স্যার, ইসাক স্যার, হাজারি স্যার, এইসব বইয়ের অনুশীলনী অনেক গুরুত্বপূর্ণ। সেটা ভার্সিটি এবং মেডিকেল দুই ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ। আবার মেডিকেলের ক্ষেত্রে যদি বলি, এবং বর্তমানে কিছু ভার্সিটিতেও এক্সট্রা রাইটারের যে ইনফরমেশন গুলো আছে বা অনুশীলনের প্রশ্নগুলো আছে, সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের একটা সিরিজ আসবে, যেই সিরিজে আমরা মূল রাইটার এবং এক্সট্রা রাইটার সবার অনুশীলনীগুলো ধরে ধরে সলভ করাবো। আর এটা হলো একটা প্লেলিস্ট। আরেকটা প্লেলিস্ট আসবে যে এক্সট্রা রাইটারের বইয়ের কোন অংশগুলো পড়বো এবং কিভাবে পড়বো। তো আমরা শুধু বলেই খালাস যে আপনারা এক্সট্রা রাইটার পড়ে নেবেন, তো আমরা হয়তো বা অনেকে আমরা পিডিএফ ও জোগাড় করে ফেলি যে কি কি পড়তে হবে, কিন্তু যারা বই পড়তে চায় তারা বই থেকে কোন টপিক গুলো পড়বে সেইগুলো নিয়ে আমরা একটা প্লেলিস্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এটা ছিল আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট, এবং এটা খুব সুন নিয়ে আসার চেষ্টা করতেছি আমরা, প্রসেস অনগোয়িং, দেখা যাক কবে নিয়ে আসতে পারি। এই ছিল আমাদের অ্যানাউন্সমেন্ট। এবং এই যে অ্যানাউন্সমেন্টটা হলো, এটা পরিপ্রেক্ষিতে বলি যে আমাদের ফেসবুক গ্রুপ ফর ব্রেইন অ্যালি, আপনারা এখানে জয়েন হয়ে থাকলেও ইনফরমেশন পাবেন, এবং আমরা আপনাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসি আমাদের ইউটিউব চ্যানেলে, এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ ফর ব্রেইন, এখানেও আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড এবং বিভিন্ন পোস্ট করে থাকি, সেখানেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ওকে, আমরা পরের অধ্যায়ে চলে যাই। তো আমাদের পরের অধ্যায় হলো রক্ত ও সঞ্চালন। রক্ত ও সঞ্চালন থেকে আমাদের টপিক 1 এ আছে রক্ত। রক্ত থেকে আমাদেরকে জানতে হবে রক্ত রসের কাজ। রক্তরস একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের শরীরে, সেইগুলা বা রক্তের কাজ ও গঠন। রক্তরস, রক্তকণিকা এসব নিয়ে গঠিত, কি কি আছে সেখানে, জৈব উপাদান, অজৈব উপাদান, এইসব ডিসক্রাইব করতে জানতে হবে, এবং রক্তের যে কাজ আছে সেটাও জানতে হবে। কম গুরুত্বপূর্ণ, বাট এটা বেশ গুরুত্বপূর্ণ। এবারে রক্তকণিকা। রক্তকণিকা থেকে আরবিসি এর গঠন আসতে পারে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসি এর প্রকারভেদ আসতে পারে, যে কোনটা কিরকম রেঞ্জে আছে, মনোসাইট, তারপরে হচ্ছে গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এইসব। তারপরে এই যে প্রশ্ন আছে গ্রানুলোসাইট, এখানে যতগুলো আছে সবগুলো ডিসক্রাইব করতে জানতে হবে, এবং চিত্র হালকা পাতলা জানলে ভালো। অ্যাগ্রানুলোসাইটের ক্ষেত্রেও সেম কথা। এরপরে ডাব্লিউবিসি এর কাজ, আমাদের দেহে, আমাদের শরীরে ডাব্লিউবিসি এর যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এইটা। এরপরে আরবিসি ও ডাব্লিউবিসি এর পার্থক্য, এটা জানতে হবে, এবং আরবিসি এর সাথে প্লেটলেটের তুলনা, এটাও জানতে হবে। সাথে এটার গঠনটা একটু জেনে রাখা ভালো, এটার বৈশিষ্ট্যগুলো আর কি। ওকে, এরপরের টপিক হচ্ছে রক্ততঞ্চন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। স্বাভাবিক অবস্থায় ঘটে কি ঘটে না, মানে রক্ততঞ্চন ঘটে নাকি ঘটে না, এবং কেন ঘটে না, এটার সপক্ষে যুক্তি দিতে হবে। এবং রক্ত থেকে ফাইব্রিন তন্তু তৈরির যে ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ রক্ততঞ্চন যে প্রক্রিয়াটা, সেটা ডিসক্রাইব করতে জানতে হবে। এই কঠিন ভাষাটা লেখার কারণ হচ্ছে প্রশ্নে এরকম কঠিন ভাষা থাকলে আপনারা যাতে কনফিউজ হয়ে না যান। এরপরে হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডে যে বিভিন্ন কপাটিকা থাকে, এই কপাটিকাগুলোর অবস্থান ও কাজ। এরপরে হৃৎপিণ্ডের গঠন এবং কাজ, এবং লম্বচ্ছেদ, চিহ্নিত চিত্র, প্রবাহ চিত্র, গতিপথ, এসব ব্যাখ্যা করতে জানতে হবে। তারপরে রক্ত সংবহনের যে উপায় সেটা। তারপরে পালমোনারি শিরা ও ধমনীর ব্যতিক্রম ধর্মিতা, অর্থাৎ সব শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এবং সব ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে এবং ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই যে ব্যতিক্রম ধর্মিতা, এইটা এবং এটার কারণটা জানতে হবে। এরপর কার্ডিয়াক চক্র, অর্থাৎ স্বয়ংক্রিয় স্পন্দন সৃষ্টির যে প্রক্রিয়া, এসএ নোড থেকে আপনার যে একটা কারেন্ট টাইপের পাস হয়, সেটার ফলে যে প্রক্রিয়াটা সৃষ্টি হয়, এইটা। তারপর এসএ নোডের ভূমিকা সেম। তারপর কার্ডিয়াক চক্রটা ব্যাখ্যা, অর্থাৎ সিস্টোল ডায়াস্টল এইসব। তারপরে সঞ্চালনে বান্ডেল অফ হিজের ভূমিকা, এটা আমাদের বেলা আমাদের বোর্ডে এসেছিল, বান্ডেল অফ হিজের যে ভূমিকাটা সেইটা। তারপর লাবডাব শব্দ সৃষ্টির সময়, অর্থাৎ কোন দশায় গিয়ে লাবডাব শব্দ সৃষ্টি হয় এবং কেন সৃষ্টি হয়, এটা। এরপরে এসএ নোডের অকার্যকারিতায় যথাযথ ব্যবস্থা, অর্থাৎ আপনার যদি এসএ নোডটা নষ্ট হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়, তাহলে আপনাকে কৃত্রিম পেসমেকার লাগাতে হতে পারে, এইটা। এরপরে হৃৎপিণ্ড সঞ্চালনের নোড ও পেশির ভূমিকা, অর্থাৎ আপনার এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তন্তু, প্রতিটার ব্যাখ্যা জানতে হবে। এরপরে টপিক হলো রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ব্যারো রিসেপ্টরের ভূমিকা। তো আয়তন ব্যারো রিসেপ্টরের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর দেখে রাখবেন। এরপরে রক্ত সংবহন তন্ত্র, করোনারি সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ডে কিভাবে আপনার আহ পুষ্টি, তারপরে রক্ত এসব পরিবাহিত হয়, সেইটা। তারপরে একচক্রী ও দ্বিচক্রী সংবহন তন্ত্রের পার্থক্য, সাথে সিস্টেমিক ও পালমোনারি সংবহনটাও জেনে রাখতে হবে। এরপরে হলো হৃদরোগের বিভিন্ন অবস্থা। তো হৃৎপিণ্ড অকার্যকর কেন হয়ে যায় সেটার কারণ, তারপর হচ্ছে প্লাক সৃষ্টির কারণে হার্ট অ্যাটাক কেন হয় এবং সেটা প্রতিরোধে আমাদের কি করা যাইতে পারে, সেইটা। তারপর হার্ট অ্যাটাক ভার্সেস হার্ট ফেলিওর, মানে এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো জানতে হবে। এবং এই যে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিওর হলে হৃৎপিণ্ডকে রক্ষা করার জন্য কি কি করণীয়, সেটা জানতে হবে। তারপর অ্যানজাইনা, তারপরে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এসবের লক্ষণ,
লক্ষণগুলো খুবই কাছাকাছি কিন্তু যাতে কনফিউশন না হয়, এমসিকিউ এবং সৃজনশীল দুটাই। তারপর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণ এবং প্রতিরোধ। এরপরে হৃদরোগের চিকিৎসা, এখানে কৃত্রিম পেসমেকারের গঠন এবং কাজের প্রক্রিয়া, অর্থাৎ এটা কিভাবে কাজ করে, এটা কি নিয়ে গঠিত, লিথিয়াম ব্যাটারি নাকি লিথিয়াম আয়ন ব্যাটারি, এসব। তারপরে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণ এবং সেটার চিকিৎসা। তারপরে এনজিওপ্লাস্টি বিভিন্ন প্রকারভেদ এবং প্রক্রিয়া, অর্থাৎ এনজিওপ্লাস্টির যে বিভিন্ন প্রকারভেদ, বেলুন এনজিওপ্লাস্টি এটসেট্রা এটসেট্রা, এবং এনজিওপ্লাস্টি প্রক্রিয়াটা কিভাবে করা হয়। তারপরে এসএ নোড অকার্যকর হলে প্রয়োজনীয় ব্যবস্থা, যদি এসএ নোড অকার্যকর হয় তাহলে আপনার প্রথমে কৃত্রিম পেসমেকার লাগাইতে হবে। কৃত্রিম পেসমেকার যদি না কাজে আসে তাহলে আপনাকে আপনার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু যদি হার্ট ট্রান্সপ্লান্ট করা পসিবল না হয়, যদি আপনার সাথে পারফেক্টলি টিস্যু ম্যাচ না করে, তখন মেকানিক্যাল হার্ট লাগাতে হবে, এসব কিছু আর কি। সো আমাদের 4th চ্যাপ্টার এখানে শেষ। এর পরের চ্যাপ্টার হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে প্রথম টপিক হলো মানুষের শ্বাসতন্ত্র। তো অ্যালভিওলাসের গঠন চিত্রসহ খুবই গুরুত্বপূর্ণ। বায়ু প্রবাহের গতিপথ, অর্থাৎ প্রথমে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, তারপর ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওল, এখান থেকে অ্যালভিওলাস, অ্যালভিওলার স্যাক, এইসব কিছু। তারপরে হচ্ছে ফুসফুসের গঠন বর্ণনা, অর্থাৎ ফুসফুসের বাইরেটা কিরকম, ভিসেরাল পর্দা কিরকম, তারপরে হচ্ছে ফুসফুসে কয়টা লোব থাকে, কয়টা সেগমেন্ট থাকে, ফুসফুসে রক্ত পরিবাহিত হয় কিভাবে, এসব কিছু। এরপরে শ্বসনের শারীরবৃত্তীয়, তারপর প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া। তো প্রশ্বাস প্রক্রিয়া যদি হয় তাহলে ইন্টারকোস্টাল পেশি বা ডায়াফ্রাম, নিঃশ্বাস প্রক্রিয়াতে ইন্টারকোস্টাল পেশির অবস্থান, ডায়াফ্রাম, বক্ষগহ্বরের আয়তন কিরকম, এইসব কিছু ডিসক্রাইব করতে হবে, মানে ভৌত প্রক্রিয়াটা, ঠিক আছে। এরপরে স্নায়বিক নিয়ন্ত্রণে শ্বসন ক্রিয়া, অর্থাৎ শ্বসনের উপর যে স্নায়বিক যে প্রেশারটা থাকে, অর্থাৎ ব্রেইন যে বলে যে হ্যাঁ ফুসফুস তুমি শ্বাস নাও, হ্যাঁ মানুষ তুমি অক্সিজেন গ্রহণ করো, তো এইটা কিভাবে সম্পাদিত হয়। তারপর রাসায়নিক নিয়ন্ত্রণ, অর্থাৎ কিছু কিছু আয়নে যে আয়ন কমে গেলে বা বৃদ্ধি পেলে শ্বসন হার যে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যেমন কার্বন ডাই অক্সাইড আছে, হাইড্রোজেন আয়ন আছে, তো এইসব কিছুর যে রাসায়নিক নিয়ন্ত্রণটা সেটা। এরপরে গ্যাসীয় পরিবহন ও শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, শ্বাসরঞ্জক বলতে মেইনলি হিমোগ্লোবিন। তো কৈশিক জালিকা থেকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যে অ্যালভিওলাসে আদান প্রদান হয়, অর্থাৎ অ্যালভিওলাসে একটা প্রবেশ করে তো একটা বের হয়, এইটা। এরপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে পরিবহন, অর্থাৎ কার্বামিনো হিমোগ্লোবিন বা কার্বামিনো প্রোটিন বা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন প্রক্রিয়ায় যে এটা পরিবাহিত হয় সেটা। তারপর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন প্রক্রিয়া, অক্সিজেন ভৌত পরীক্ষা প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, কার্বন ডাই অক্সাইডও ভৌত রাসায়নিক প্রক্রিয়া, যেমন হচ্ছে বাইকার্বনেট রূপে। তারপরে হিমোগ্লোবিনের সাথে এখানে প্রতিটা জিনিস ডিসক্রাইব করতে হবে। বাই দ্য ওয়ে, এই দুইটা কিন্তু একসাথে আসবে না, হয় এটা আসবে না এটা আসবে। তারপরে শ্বাসনালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার, কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম। সাইনাসের নাম, অবস্থান, সাইনোসাইটিস, এটা গুরুত্বপূর্ণ। ওটাইটিস মিডিয়া গুরুত্বপূর্ণ। তারপরে ধূমপানের ফলে ফুসফুসের ক্ষতি, এমফাইসেমা হয়, তারপরে ফুসফুসের ক্যান্সার হয়, এইসব কিছু যে আছে যে রোগগুলো সেগুলো। এর পরের অধ্যায় হলো চলন ও অঙ্গচালনা। এখান থেকে কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্রের উপাদান বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য, অর্থাৎ উপাদান হচ্ছে অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, তারপর কোন কোন রকমের কঙ্কালতন্ত্র আছে, অর্থাৎ অন্তকঙ্কাল, বহিকঙ্কাল, এসব। তারপর কঙ্কালতন্ত্রের কাজ, যান্ত্রিক কাজ এবং রাসায়নিক কাজ যেগুলো আছে সেগুলো, কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম। মেরুদণ্ড থেকে কশেরুকার গঠন আসতে পারে, যে একটা আদর্শ কশেরুকার গঠন, অথবা প্রথম সার্ভাইকাল কশেরুকা, অথবা যে কোনো কশেরুকার গঠন চাইতে পারে। তো ইন্ডিভিজুয়ালি চাইলে শুধু ইন্ডিভিজুয়ালটাই ডিসক্রাইব করতে পারতে হবে, দুইটার ক্ষেত্রেই চিত্র দিতে হবে মাস্ট। পরের টপিক হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, এখান থেকে হিউমেরাসের গঠন আসতে পারে, হিউমেরাসের শনাক্তকারী বৈশিষ্ট্য আসতে পারে, তারপর ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য আসতে পারে। হিউমেরাসের গঠন আসলে এখান থেকে আপনারা গঠনটা ডিসক্রাইব করবেন, ওর কি কি আছে কি কি নাই, সাথে চিত্র দেওয়া মাস্ট। আর শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রেও দুটারই চিত্র দিতে হবে। এরপরের টপিক হলো অস্থি ও তরুণাস্থি। নিরেট বা স্পঞ্জি অস্থির সূক্ষ্ম গঠন যেটা আছে, সূক্ষ্ম গঠনের চিত্র আঁকতে হবে, এবং কার একক কি, কার কিরকম মাত্রিকা, কার কিরকম ভঙ্গুরতা, এইসব কিছু ডিসক্রাইব করতে হবে। তারপর লিভারের কার্যপদ্ধতি ও ভূমিকা প্রশ্ন আসতে পারে। তারপর অস্থি ভার্সেস তরুণাস্থি, এদের পার্থক্যটা জানতে হবে। তরুণাস্থির প্রকারভেদ, হায়ালিন তরুণাস্থি, ক্যালসিফাইড তরুণাস্থি, এইসব কিছুর যে ব্যাখ্যা এবং উদাহরণ জানতে হবে। এরপরের টপিক হলো পেশি টিস্যু, যেটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ঐচ্ছিক পেশির গঠন ও বৈশিষ্ট্য, অর্থাৎ ঐচ্ছিক পেশি, এটার যে নামগুলো আছে সেই নামগুলো জানতে হবে, কঙ্কাল পেশি, এসব। তারপর এক্স সন্ধিকে কেন্দ্র করে অস্থি সঞ্চালনে সংশ্লিষ্ট পেশির ভূমিকা। তো হতে পারে আপনাকে বললো যে জানু সন্ধি যে অস্থিগুলা গঠন করে সেই অস্থির সাথে সংশ্লিষ্ট পেশির কাজ বর্ণনা করো, তো সেরকম। তারপরে পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ঐচ্ছিক পেশি ভার্সেস অনৈচ্ছিক পেশি। তারপরে চলনে অস্থি ও পেশির সমন্বিত প্রয়াস, এবং অনৈচ্ছিক পেশি, হৃদপেশি এবং সাথে ঐচ্ছিক পেশিটারও যে তুলনা, এই তিনটারই তুলনা জানতে হবে। এরপরে অস্থিভঙ্গ এবং সন্ধির আঘাত, এখান থেকে বদ্ধ হাড় ভাঙা এবং এর চিকিৎসা, মচকানোটা বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা আসলে সৃজনশীলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু জানলেই এনাফ। আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, জেনেটিক্স। তো এখান থেকে বংশগতিবিদ্যা, টেস্ট ক্রসটা ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। টেস্ট ক্রস আসতে পারে যে এটার অনুপাতটা হয় 1:1, এবং এটা কেন হয় সেটা হয়তো আপনাকে ক্রস করে দেখাতে হতে পারে।
এবার মেন্ডেলের সূত্র ও তার ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের প্রতিফলন, একটা সিনারিও থাকবে এবং সেখানে আপনাকে বলবে যে কোন সূত্রের প্রতিফলন ঘটছে সেটা দেখাতে হতে পারে। এরপরে F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মধ্যে প্রদর্শন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসতে পারে। তারপর নির্দিষ্ট সংকরায়নে সৃষ্ট অপত্যের জেনোটাইপটা নির্ণয় করতে হতে পারে যে ওরা কিরকম। তারপরে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পিতামাতা সন্তানের স্বাভাবিক বা অস্বাভাবিক হওয়ার ফল, যদি এরকম বলে যে বাবা এরকম মা এরকম, তো সন্তান কতজন স্বাভাবিক হবে বা সন্তান কতজন সুস্থ হবে বা অসুস্থ হবে এরকম। তারপরে সূত্রের ব্যতিক্রমগুলো মনে রাখবেন। আর লিথাল জিনের ব্যাখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে 5 স্টার বলা যায়। পুরো টপিকটাই অনেক গুরুত্বপূর্ণ। এর পরের টপিক হলো সেক্স ডিসঅর্ডার, এখান থেকে বর্ণান্ধতা সম্পর্কে A to Z। এবং এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চেকার বোর্ড আর হার নির্ণয়। বলতে পারে যে বাবা যদি সুস্থ হয়, মা যদি বর্ণান্ধ হয়, তাহলে সন্তান কিরকম, বা ছেলেরা কিরকম হবে, মেয়েরা কিরকম হবে। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ব্লাড গ্রুপ হচ্ছে রক্তদান ও গ্রহণের যে রুলস এবং থিওরি, যে কে কাকে রক্ত দিতে পারবে, কি হইলে রক্ত দিতে পারবে, কি হলে পারবে না। এবং যে বাবা এবং মায়ের ব্লাড গ্রুপ যদি পজিটিভ নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয় এবং মা যদি নেগেটিভ হয়, তাহলে গর্ভবতী মায়েদের একটা জটিলতা দেখা যায় যেটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, সেইটা। এরপরে মাল্টিপল অ্যালিলিজম, এটা বেশি গুরুত্বপূর্ণ না, এইটা অনেক গুরুত্বপূর্ণ, যে গর্ভবতী মায়ের জটিলতা। আর সন্তান বাঁচাতে করণীয় এবং সম্ভাবনা, তো সন্তান বাঁচাতে করণীয় যেটা আছে, সম্ভাবনা কিরকম এটা জানতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 2 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। এরপরে হলো বিবর্তন, এখান থেকে প্রশ্ন উত্তর না করাই ভালো, কিন্তু তারপরেও যদি বিপদে পড়ে যান তাহলে এই যে ভ্রূণতাত্ত্বিক প্রমাণটা, তারপরে পরিবৃত্তি, নতুন প্রজাতি সৃষ্টির প্রয়োজনীয় কাঁচামাল, ডারউইনের এই উক্তিটা, তারপরে এক্স মানে যে কোনো প্রাণী দিয়ে বলতে পারে অজীবন্ত জীবাশ্ম, ব্যাখ্যা করো কেন অজীবন্ত জীবাশ্ম। তারপরে সরীসৃপ ও পাখির সংযোগকারী যোগসূত্র আর্কিওপ্টেরিক্স, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপর ডাইনোসরের অস্তিত্বের যুক্তিসঙ্গত প্রমাণ, এটা নাও আসতে পারে। আর ল্যামার্কের মতবাদ, ডারউইনবাদ, ডারউইনের মতবাদ জঘন্য মতবাদ, খুবই ফালতু। এরপরেও না পড়ে উপায় নাই, এটার কিছু সফলতাও আবার আছে, যে একটা মতবাদ তার আবার সফলতা, যাই হোক আছে, সেটা লিখতে হবে। আর সীমাবদ্ধতার কোনো অভাব নাই, সো এটা লেখা খুবই সহজ, ঠিক আছে। এই ছিল আমাদের সৃজনশীল নিয়ে আলোচনা। এর মধ্যে থেকে আসলে জুলজি যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ কিন্তু না, বেশ কঠিন। তো চেষ্টা করবেন যে এই টপিকগুলো যেন আপনার কভার হয়, এই টপিকগুলো কভার করে আপনি যদি টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো একটু সলভ করেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, আপনার মূল বই প্লাস প্রশ্নের উপরে একটা ভালো দক্ষতা আছে, আপনার সব টপিকগুলো পারতেছেন এবং সৃজনশীল লিখে আসতে পারতেছেন। তো এইটা হলো আপনাদের জন্য সাজেশন, এটা করবেন, এভাবে পড়াশোনা করবেন। এবং শেষ কিছু কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আবারও। তো এই যে মাল্টিপল নিউ সিরিজেস আর কামিং, তো আপনাদের জন্য আমরা সিরিজ নিয়ে আসতেছি যেখানে ফুল আপডেটেড অনুশীলনী এমসিকিউ সলভ, অর্থাৎ আপনাদের যে নতুন যে এডিশনের বইগুলো বের হবে সেই অনুশীলনী ধরে ধরে আমরা সবগুলো প্রশ্ন সলভ করব। আমি চেষ্টা করবো পরের ক্লাসে আপনাদেরকে একটা স্লাইডের ডেমো দেখাতে, যে আমরা কিভাবে অনুশীলনী সলভ করাবো এইটা। আর এক্সট্রা ইনফরমেশন সিরিজ, আপনারা অনেকেই বই পড়তে চান কিন্তু কিভাবে বই পড়তে হবে অন্য রাইটারের সেটা জানেন না, সেটা নিয়েও আমরা একটা আপডেটেড প্লে লিস্ট নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের সাথেই থাকবেন আশা করি এবং আমাদেরকে সাপোর্ট করবেন এভাবেই। এবং আমাদের ফেসবুক যে পেজ পড়বেন, এখানে আপনারা ফলো করতে পারেন আমাদেরকে, বিভিন্ন আপডেট অবশ্যই আমরা সেখানে দিব। এরপরে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও পাবলিশ করি, সেখানে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিওর জন্য। এবং সাথে আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন হয়ে থাকতে পারেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর ভালো করে পড়াশোনা করবেন অবশ্যই, সেটা এফেক্টিভলি, কারণ এফেক্টিভ পড়াশোনাটা খুব বেশি দরকার, আপনার ঘন্টার পর ঘন্টা পড়াশোনা না করলেও হবে। ওকে, আপনারা ভালো থাকেন, আপনাদের প্রিপারেশন অনেক ভালো হোক, আল্লাহ তাআলা আপনাদের সহায় হন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।